সহজ রেশন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল বিষয়ের তোমাদের সপ্তম অধ্যায় যেটা রয়েছে ভারতের সম্পদ, এই অধ্যায়টির সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায় থেকে আমি তোমাদের এমসিকিউ, এসিকিউ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়, সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নিয়ে বারবার করে প্র্যাকটিস করবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ভূগোল বিষয় অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের চ্যাপ্টার 7 তোমাদের যেটা রয়েছে ভারতের সম্পদ, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো প্রথমে দেখো আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখবো, তারপর এসিকিউ এবং 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্নোত্তরগুলো দেখবো। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, একটি অপ্রচলিত শক্তির উৎস। এখানে অপশন দেওয়া আছে খরস্রোতা নদী, সূর্যালোক, কয়লা না খনিজ তেল। এগুলোর মধ্যে একটি অপ্রচলিত শক্তির উৎস হচ্ছে সূর্যালোক, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর, ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র গড়ে উঠেছে। এখানে অপশন রয়েছে ভিজিন জামে, মণিকরণে, জালখেড়িতে না সিকমা গালুরে। তো এখানে অপশন বি টা হবে সঠিক উত্তর, অর্থাৎ মণিকরণে, ঠিক আছে। ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র গড়ে উঠেছে। এরপর 3 নম্বর হচ্ছে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র ট্রম্বে, কালপক্কম, তারাপুর না সোলাপুর। উত্তর লিখবে এখানে তারাপুর, ঠিক আছে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র। এরপর রাজস্থানের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র হলো ট্রম্বে, তারাপুর, কোটা না রুদ্রসাগর। তো রাজস্থানের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র হচ্ছে কোটা। পরের প্রশ্ন দেখো, অরণ্য একটি সাংস্কৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, অজৈব সম্পদ। তো অরণ্য এটা হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ। এরপর শিক্ষা একটি অবস্তুগত সম্পদ, বস্তুগত সম্পদ, মানবিক সম্পদ, জৈবিক সম্পদ। তো শিক্ষা এটা হচ্ছে একটি অবস্তুগত সম্পদ। নেক্সট, সমুদ্রের মাছ এটা স্থায়ী সম্পদ, পূরণশীল সম্পদ, সাংস্কৃতিক সম্পদ না মানবিক সম্পদ। তো সমুদ্রের মাছ এটা হচ্ছে পূরণশীল সম্পদ। এরপর একটি অন্যতম সাংস্কৃতিক সম্পদ হলো শিক্ষা, জনসংখ্যা, জল না মাটি। তো সাংস্কৃতিক সম্পদ হচ্ছে এগুলোর মধ্যে শিক্ষা। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর মুপ্পান্ডল, ওকে, তামিলনাড়ুর মুপ্পান্ডল একটি বিখ্যাত ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো তামিলনাড়ুর মুপ্পান্ডল এটা হচ্ছে একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এরপর পরিবেশ বান্ধব তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়তে কোন শ্রেণীর কয়লা প্রয়োজন? পিট, লিগনাইট, বিটুমিনাস না আন্থ্রাসাইট। উত্তর লিখবে এখানটায় আন্থ্রাসাইট। নেক্সট হচ্ছে, মানবিক সম্পদের উদাহরণ হলো সূর্যকিরণ, শ্রমিক, জল না মৃত্তিকা। তো এগুলোর মধ্যে শ্রমিক এটা হচ্ছে একটি মানবিক সম্পদের উদাহরণ। এরপর মানবিক সম্পদের একটি উদাহরণ হলো এখানে হচ্ছে সূর্যালোক, প্রাকৃতিক গ্যাস, দক্ষতা আর হচ্ছে ভূতাপ শক্তি। তো এগুলোর মধ্যে দক্ষতা এটা হচ্ছে একটি মানবিক সম্পদ। নেক্সট প্রশ্ন দেখো, এনটিপিসি সংস্থাটি জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, তাপবিদ্যুৎ না সৌর বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত। তো এনটিপিসি এটা তাপবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত। এরপর হচ্ছে ক্রায়োলাইট এক প্রকার সম্ভাব্য সম্পদ, দুষ্প্রাপ্য সম্পদ, চিরাচরিত সম্পদ না কোনোটি নয়। তো ক্রায়োলাইট এটা হচ্ছে একটি দুষ্প্রাপ্য সম্পদ। এরপর হচ্ছে লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত মণিপুরে, সিকিমে, ওড়িশায় না অরুণাচল প্রদেশে। তো লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে মণিপুরে অবস্থিত। জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা একথা বলেছেন জিমারম্যান, মিচেল, মার্শাল, অ্যাডাম স্মিথ। এখানে উত্তর লিখবে জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা এটা হচ্ছে বলেছেন জিমারম্যান। পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো মাইথন, হীরাকুদ, ফারাক্কা, নেপলোর। তো উত্তর হবে এখানে ফারাক্কা হচ্ছে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চেক প্রজাতন্ত্রে, রিও ডি জেনিরোতে, লন্ডনে, মন্ট্রিলে। সঠিক উত্তর হবে রিও ডি জেনিরোতে, ওকে। 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ তা হলো জাতীয়, ব্যক্তিগত, সামাজিক না সর্বজনীন সম্পদ। তো বায়ুমণ্ডল এটা হচ্ছে একটি সর্বজনীন সম্পদ। গবাদি পশুর সংখ্যার বিচারে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। তো গবাদি পশুর সংখ্যার বিচারে ভারতের স্থান হচ্ছে প্রথম। তো এরপর আমরা কিছু এসিকিউ অর্থাৎ 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখব। দেখো প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? উত্তর লিখবে রানীগঞ্জ। এরপর হচ্ছে, কোন প্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ প্রায় হয় না? উত্তর হচ্ছে জলবিদ্যুৎ।
নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম কি? তো ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র হচ্ছে তারাপুর। পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপীয় শক্তি উৎপাদনের সম্ভাবনা আছে? উত্তর লিখবে বক্রেশ্বরে। এরপর কোন সম্পদকে কালো হিরে বলা হয়? উত্তর হচ্ছে কয়লাকে বলা হয় কালো হিরে। পরের প্রশ্ন, উৎপাদন ক্ষমতা বিচারে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রটির নাম কি? উত্তর হচ্ছে গুজরাটের মুন্দ্রা। এরপর সর্বোৎকৃষ্ট লৌহ আকরিকের নাম কি? সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। পরের প্রশ্ন, তরল সোনা কাকে বলে? উত্তর লিখবে খনিজ তেলকে বলা হয় তরল সোনা। সাদা কয়লা কাকে বলা হয়? উত্তর হচ্ছে জলবিদ্যুৎকে বলা হয় সাদা কয়লা। এরপর ভারতের কোন যুগে কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? উত্তর হচ্ছে গন্ডোনা যুগের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়। পেট্রোলিয়ামের অপর নাম কি? উত্তর হচ্ছে পেট্রোলিয়ামের অপর নাম হাইড্রোকার্বন। নেক্সট হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে কি ধরনের আন্টার্কটিকা মহাদেশ কি ধরনের সম্পদ? তো এটা হচ্ছে একটি আন্তর্জাতিক সম্পদ। কয়লাতে কার্বনের পরিমাণ খুব বেশি থাকলে তাকে কি বলে? তাকে বলা হয় গ্রাফাইট। এরপর হচ্ছে প্রকৃতি, মানুষ ও ড্যাশ সম্পদ সৃষ্টির প্রধান তিনটি উপাদান। তো প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি এই তিনটি হচ্ছে সম্পদ সৃষ্টির প্রধান উপাদান। খনিজ তেলে কোন উপাদান বেশি পরিমাণে থাকে? তো খনিজ তেলে হাইড্রোকার্বন এটা বেশি পরিমাণে থাকে। পরের প্রশ্ন দেখো 16 নম্বর দাগে, পরিবেশের জন্য ক্ষতিকর নয় এরূপ জ্বালানিকে কি বলে? তো এরূপ জ্বালানিকে বলা হয় সবুজ জ্বালানি। নেক্সট হচ্ছে গুজরাটের ড্যাশ একটি বিখ্যাত বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? তো গুজরাটের লাম্বা এখানে একটি বিখ্যাত বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এরপর দেখো স্যাকারিন কয়লার একটি ড্যাশ দ্রব্য? তো স্যাকারিন হচ্ছে কয়লার একটি উপজাত দ্রব্য। দেখো এরপর আমরা 2 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন দেখো, সম্পদ কাকে বলে? উত্তর লিখবে সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক জিমারম্যানের মতে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, বোঝায় ওই বস্তু বা পদার্থের কার্যকারিতা বা ক্রিয়া প্রণালী যা মানুষের চাহিদা পূরণ করে। ওকে। 2 নম্বর হচ্ছে জৈব সম্পদ বা বায়োটিক রিসোর্স কাকে বলে? উত্তর লিখবে জীবজগৎ অর্থাৎ প্রাণী ও উদ্ভিদ জগৎ থেকে যেসব সম্পদ পাওয়া যায় সেগুলিকে জৈব সম্পদ বলে। যেমন উদাহরণস্বরূপ মানুষ, অরণ্য সম্পদ, মৎস্য সম্পদ, পশুজাত দ্রব্য যেমন হচ্ছে দুগ্ধ, চর্ম, পশম এগুলো হচ্ছে জৈব সম্পদ বা বায়োটিক রিসোর্স। নেক্সট, অজৈব সম্পদ বা অ্যাবায়োটিক রিসোর্স কাকে বলে? উত্তর লিখবে প্রাণহীন জড় বস্তু থেকে সৃষ্ট সম্পদগুলিকে বলা হয় অজৈব সম্পদ। যেমন হচ্ছে জল, বায়ু, ধাতব, খনিজ প্রভৃতি এগুলো হচ্ছে প্রাণহীন জড়বস্তু, তাই এগুলোকে বলা হচ্ছে অজৈব সম্পদ। নেক্সট প্রশ্ন দেখো, বস্তুগত বা স্পর্শযোগ্য সম্পদ কাকে বলে? তো যেসব সম্পদের বস্তুগত অস্তিত্ব আছে এবং যাদের প্রত্যক্ষ করা যায় ও স্পর্শ করে অনুভব করা যায় তাদের বস্তুগত বা স্পর্শযোগ্য সম্পদ বলে। যেমন হচ্ছে সমস্ত খনিজ সম্পদ, কৃষিজ ফসল প্রভৃতি এগুলো হচ্ছে স্পর্শযোগ্য বা বস্তুগত সম্পদ। অবস্তুগত বা অস্পর্শযোগ্য সম্পদ কাকে বলে? উত্তর লিখবে যেসব সম্পদের বস্তুগত অস্তিত্ব নেই এবং যাদের স্পর্শ করা যায় না, প্রত্যক্ষ করা যায় না অর্থাৎ দেখা যায় না, তাদের অবস্তুগত বা অস্পর্শযোগ্য সম্পদ বলে। যেমন হচ্ছে শিক্ষা, বুদ্ধি, জ্ঞান, উদ্ভাবনী ক্ষমতা, আইন প্রভৃতি এগুলো হচ্ছে অবস্তুগত বা অস্পর্শযোগ্য সম্পদ। কোক কয়লা কাকে বলে? তো কয়লার মধ্যে থাকা মাটি, অজৈব পদার্থ, শিলাখণ্ড, জল ইত্যাদি বের করে নেওয়ার জন্য কোক চুল্লিতে দেওয়ার পর উন্নত মানের যে কয়লাই রূপান্তরিত হয় বা উন্নত মানের যে কয়লা পাওয়া যায় তাকেই বলা হয় কোক কয়লা। পরের প্রশ্ন দেখো, কয়লার শ্রেণীবিভাগ করো। তো এখানে কার্বনের উপস্থিতির উপর নির্ভর করে কয়লাকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে অ্যান্থ্রাসাইট, এরপর বিটুমিনাস, লিগনাইট আর হচ্ছে পিট, এই 4 ধরনের কয়লা পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে প্রচলিত সম্পদ বলতে কি বোঝো? উত্তর লিখবে প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যাদের পরিমাণ সীমিত, যেগুলিকে ক্রমাগত ব্যবহারের ফলে শেষ হয়ে যায়, সেগুলিকে প্রচলিত সম্পদ বা গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদ বলে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। 9 নম্বর হচ্ছে অপ্রচলিত সম্পদ বলতে কি বোঝো? এখানে উত্তর লিখবে প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যাদের পরিমাণ সীমিত নয় এবং ব্যবহারে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলিকে অপ্রচলিত সম্পদ বা পুনর্ভব সম্পদ বা প্রবহমান সম্পদ বলে। যেমন হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্র শক্তি এইগুলো। এরপর দেখো সম্পদের বাধা কাকে বলে? উত্তর লিখবে পৃথিবীর সমস্ত বস্তু ও অবস্তুকে সম্পদ, বাধা এবং নিরপেক্ষ উপাদান এই 3 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে সম্পদ সৃষ্টির ক্ষেত্রে বাধা দান করে মানুষের ক্ষতি সাধন করে তাদের সম্পদের বাধা বা রেজিস্ট্যান্স অফ রিসোর্স বলে।
যেমন হচ্ছে ঘূর্ণিঝড়, যুদ্ধ, ধর্মীয় কুসংস্কার প্রভৃতি, এগুলো হচ্ছে সম্পদের বাধা। নেক্সট হচ্ছে সম্পদের উপযোগিতা বা সম্পদের ইউটিলিটি কাকে বলে, ঠিক আছে, রিসোর্স ইউটিলিটি কাকে বলে। তো মানুষের অভাব মোচন বা চাহিদা পূরণ করার ক্ষমতাকে সম্পদের উপযোগিতা বা ইউটিলিটি বলে। সম্পদের উপযোগিতা মানুষের অভাব মিটিয়ে পরিতৃপ্তি দান করে। সম্পদের কার্যকারিতা বাড়লে সম্পদের উপযোগিতা বৃদ্ধি পায়। যেমন এক গ্লাস ঠান্ডা জল তৃষ্ণার্ত মানুষের পিপাসা মিটিয়ে তাকে তৃপ্ত করে, এটাই জলের উপযোগিতা। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রবহমান বা অফুরন্ত সম্পদ কাকে বলে। যে সমস্ত প্রাকৃতিক সম্পদ ক্রমাগত ব্যবহারের পরও নিঃশেষিত হয় না কিংবা যাদের যোগান অব্যাহত থাকে তাদের প্রবহন বা অফুরন্ত বা ফ্লো অর ইনএক্সিস্টেবল রিসোর্স বলা হয়। ওকে, যেমন হচ্ছে বাতাস, জল, সূর্যালোক প্রভৃতি, এগুলো হচ্ছে অফুরন্ত বা প্রবহমান সম্পদ। 13 নম্বর হচ্ছে আকরিক লোহার শ্রেণী বিভাগ করে। তো আকরিক লোহাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়, যথা হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট আর হচ্ছে সিডেরাইট। নেক্সট প্রশ্ন, কয়লার 4টি উপজাত দ্রব্যের নাম লেখো। তো কয়লার 4টি উপজাত, কয়লা থেকে বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায়, যেমন হচ্ছে ন্যাপথালিন, পিচ, কোল গ্যাস, আলকাত্রাস, স্যাকারিন ইত্যাদি, এগুলো। পরের প্রশ্ন, সাগর সম্রাট ও সাগর বিকাশ কি। উত্তর লিখবে সাগর সম্রাট ও সাগর বিকাশ হলো তৈলকূপ খননকারী ভাসমান প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সমুদ্রগর্ভ থেকে তেল উত্তোলন করা হয়। মুম্বাইয়ের 173 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আরব সাগরে প্রায় 2000 বর্গ কিলোমিটার অঞ্চলে অবস্থিত বোম্বে হাই তৈলখনি থেকে খনিজ তেল উত্তোলনে সাগর সম্রাট ও সাগর বিকাশের বিশেষ ভূমিকা রয়েছে। এরপর হচ্ছে কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করে। তো কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার যে বিশেষ গুণ বা শর্তগুলি থাকা দরকার সেগুলো হচ্ছে 1 নম্বর কার্যকারিতা, এরপর হচ্ছে উপযোগিতা, মানুষের প্রয়োজনীয়তা ও অভাব মোচন করতে পারে, ঠিক আছে, এই তার বিশেষ গুণগুলো কিন্তু থাকা প্রয়োজন, তবেই সেটা সম্পদ হয়ে উঠতে পারে। নেক্সট হচ্ছে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কেন। তো কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। নেক্সট হচ্ছে সংস্কৃতির শ্রেণী বিভাগ করো। তো এখানে উত্তর লিখবে সংস্কৃতিকে 2টি পৃথক ভাগে ভাগ করা যায়, যথা বস্তুগত সংস্কৃতি এবং ভাবগত সংস্কৃতি। নানা রকম কলকবজা, মেশিনপত্র, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি হলো বস্তুগত সংস্কৃতি। ওকে, আর বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, উন্নত কলাকৌশল, ভাবনা চিন্তা ইত্যাদিকে ভাবগত সংস্কৃতি বলা হয়, ঠিক আছে। ইংরেজিগুলো তোমাদের কিন্তু লেখার দরকার নেই বা মুখস্থ রাখারও কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। তো নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, যেটা ধাতব খনিজ কাকে বলে। এখানে উত্তর লিখবে যেসব খনিজ দ্রব্য গলালিয়ে ধাতু পাওয়া যায় তাদের ধাতব খনিজ বলে। যেমন হচ্ছে আকরিক, লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ প্রভৃতি। এবং এরপর দেখো ধাতব লোহার বৈশিষ্ট্য কিনা। ধাতব খনিজের বৈশিষ্ট্য হচ্ছে ধাতব খনিজ অবিশুদ্ধ প্রকৃতির হয়। ধাতব খনিজ ওজন হ্রাসশীল কাঁচামাল রূপে শিল্পে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে অধাতব খনিজ কাকে বলে। এখানে উত্তর লিখবে যেসব খনিজ গলানো বা শোধন করার সময় নানা অধাতব পদার্থ বা উপজাত পদার্থ দ্রব্য পাওয়া যায় তাকে অধাতব খনিজ বলে। যেমন উদাহরণ হচ্ছে কয়লা, খনিজ তেল, চুনাপাথর, গন্ধক, ইউরেনিয়াম প্রভৃতি, ঠিক আছে। এগুলোর বৈশিষ্ট্য কি অধাতব খনিজের না, অধাতব খনিজ সাধারণত বিশুদ্ধ প্রকৃতির হয়। এই খনিজ সরাসরি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এরপর হচ্ছে 21 নম্বর দাগে জ্বালানি খনিজ কাকে বলে। এখানে উত্তর লিখবে যেসব খনিজ দহন করলে প্রচুর তাপ উৎপন্ন হয় বা যার থেকে তেজস্ক্রিয় পদার্থ বের হয় তাকে জ্বালানি খনিজ বলে। যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম প্রভৃতি। সম্পদের ব্যবহারযোগ্যতা বা সুগমতা, ঠিক আছে, বলতে কি বোঝো। তো কোনো বস্তুর ব্যবহারযোগ্যতা না থাকলে তাকে সম্পদ বলা যায় না। দুর্গম এবং বিপদ সংকুল মরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলের খনিজ দ্রব্য, দুর্ভেদ্য অরণ্যের কাঠ এবং জনহীন সমুদ্র উপকূলের জলসম্পদ ব্যবহার করা যায় না বলে তাদের সম্পদ বলা যায় না। কাজে সম্পদ হতে হলে তার ব্যবহারযোগ্যতা বা সুগমতা থাকা প্রয়োজন। পরের প্রশ্ন হচ্ছে আকরিক কাকে বলে। উত্তর লিখবে যেসব খনিজে অপ্রয়োজনীয় অপদ্রব্যের তুলনায় ধাতব মৌলের পরিমাণ বেশি থাকে এবং যেগুলি থেকে সহজেই ধাতু নিষ্কাশন করা যায় তাদের আকরিক বলা হয়। যেমন হচ্ছে হেমাটাইট, ম্যাগনেটাইট প্রভৃতি, এগুলো হচ্ছে লোহার আকরিক। নেক্সট হচ্ছে পিট আয়রন
কাকে বলে? ঠিক আছে, তো পিট আয়রন কিনা খনি থেকে তোলা আকরিক লোহায় যে অপ্রয়োজনীয় পদার্থ মিশে থাকে তা বাদ দেওয়ার জন্য এর সঙ্গে চুনাপাথর ও ডলোমাইট মিশিয়ে বাতচুলিতে গলানো হয় এবং পরিশ্রুত গলিত তরল লোহা ছাঁচে ফেলে যে লৌহপিণ্ড প্রস্তুত করা হয় তাকে পিট আয়রন বলে। পরের প্রশ্ন 25 নম্বরে, কোল ইন্ডিয়া লিমিটেড কি? তো কোল ইন্ডিয়া লিমিটেড কিনা কয়লা উত্তোলনের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হলো কোল ইন্ডিয়া লিমিটেড। 1975 সালে বিশ্বের বৃহত্তম এই কয়লা উৎপাদনকারী সংস্থাটি স্থাপিত হয়। ওকে, এর সদর দপ্তর হচ্ছে কলকাতায় অবস্থিত। বর্তমান ভারতে এই সংস্থার অধীনে মোট 18টি সংস্থা কয়লা উত্তোলনে নিযুক্ত আছে, যেমন হচ্ছে সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেড, ওকে, ভারত কোকিং কোল লিমিটেড প্রভৃতি এগুলো। নেক্সট হচ্ছে ভারতের 4টি লিগনাইট কয়লা খনির নাম লেখো। তো ভারতের 4টি লিগনাইট কয়লা খনি হচ্ছে, দেখো, 1 নম্বর তামিলনাড়ুর নেভেলি, ওকে, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। 2 নম্বর হচ্ছে রাজস্থানের পালামার। 3 নম্বর হচ্ছে কেরালার ওয়ারকালা। 4 নম্বর লিখবে গুজরাটের ওমরসর। ওকে, এইগুলো হচ্ছে ভারতের 4টি লিগনাইট কয়লা খনির, ওকে, কয়লা খনির নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রুড অয়েল ও অয়েল ট্র্যাপ কি? উত্তর লিখবে ভূগর্ভের শিলাস্তর থেকে যে তেল উত্তোলন করা হয় তা ঘন, ভারী ও মালিন্যযুক্ত, একে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বলে। এই তেল শোধন করে ব্যবহার করা হয়, ওকে। আর বাণিজ্য তেল উত্তোলনের উপযোগী তেল ভান্ডারকে বলা হয় অয়েল ট্র্যাপ, ঠিক আছে। স্পঞ্জ আয়রন কি? তো স্পঞ্জ আয়রন কি বা স্পঞ্জ আয়রন কাকে বলে? উত্তর লিখবে হাট লোহা থেকে ইলেকট্রিক আর্ক ফার্নেস ও ইন্ডাকশন ফার্নেস এর মাধ্যমে সরাসরি যে লোহা উৎপাদন করা হয় তাকে স্পঞ্জ আয়রন বলে। স্পঞ্জ লোহা উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট হচ্ছে ভারতের প্রধান 4টি কয়লা খনি অঞ্চল ও তাদের একটি করে খনির নাম লিখুন। এখানে উত্তর লিখবে ভারতের 4টি কয়লা খনি অঞ্চল হচ্ছে, প্রধান 4টি কয়লা খনি অঞ্চল হলো 1 নম্বর দামোদর উপত্যকা অঞ্চল, ঠিক আছে, এবং এখানে কয়লা খনির নাম হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। 2 নম্বর হচ্ছে সোন উপত্যকা অঞ্চল, ছত্তিশগড়ের, ওকে, ঝিলিমিলি। এরপর হচ্ছে 3 নম্বর মহানদী উপত্যকা অঞ্চল, ওড়িশার তালচের। আর 4 নম্বর হচ্ছে গোদাবরী উপত্যকা অঞ্চল, অন্ধ্রপ্রদেশের তান্ডুর। 30 নম্বর হচ্ছে, এটা 29 নম্বর হবে, ঠিক আছে, আগেরটা। এখানে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উত্তর লিখবে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। তো এরপর আমরা কিছু 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখবো। দেখো, প্রথম হচ্ছে জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী, মিচেল এর ধারণাটি ব্যাখ্যা করো। তো মানুষের চাহিদা, প্রয়োজনীয়তা, সাংস্কৃতিক স্তর, আর্থ সামাজিক অবস্থা ও লক্ষ্যের উপর নির্ভর করে সম্পদ তৈরি ও ব্যবহার হয়ে থাকে। মানুষের শ্রম, বুদ্ধি, দক্ষতা, জ্ঞান, সামর্থ্য ও গবেষণা সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করে। মানুষের শ্রম, দক্ষতা, জ্ঞান যে কোনো বস্তুকে সম্পদে পরিণত করে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী ব্যবহারের উপায়কে সুনিশ্চিত করতে পারে। এই কারণেই মিচেল জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী হিসাবে ব্যাখ্যা করেছেন। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে প্যান্টন পাইল কি? তো এখানে উত্তর লিখবে পৃথিবীতে পদার্থের সঞ্চয় নির্দিষ্ট হলেও কার্যকারিতা নির্দিষ্ট নয়। তাই একদিকে সম্পদের ওজন ও আয়তনগত সংকোচন ও অপরদিকে সম্পদের প্রকৃত ক্ষয়ের ক্ষতিপূরণকে প্যান্টন পাইল বলে। যেমন দেখো, ধরা যাক পূর্বে অর্থাৎ আগে 1 টন লোহা গলাতে 2 টন কয়লা লাগতো, কিন্তু বর্তমানে কয়লার সেখানে 1 টন কম লাগে, অর্থাৎ সেখানে 1 টন কয়লা লাগে, আগে লাগতো 2 টন, অর্থাৎ কয়লার ব্যবহারের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে, ফলে এখন 1 টন কয়লা বাস্তবে অদৃশ্য থেকে যাবে। তাই প্যান্টন পাইল বাস্তবে না থাকলেও এর কার্যকারিতা রয়েছে। 3 নম্বর হচ্ছে তাপবিদ্যুৎ শক্তির 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। তো তাপবিদ্যুৎ শক্তির সুবিধা লিখছে প্রথমে আমরা। তাপবিদ্যুৎ শক্তির প্রধান 2টি সুবিধা হলো, 1 নম্বর তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্র স্থাপনের প্রাথমিক ব্যয় অনেক কম হয়। 2 নম্বর কয়লা বা খনিজ তেল উত্তোলন অঞ্চল থেকে যে কোনো দূরত্বে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব। আর তাপবিদ্যুৎ শক্তির অসুবিধা কি না? তাপবিদ্যুৎ শক্তির প্রধান 2টি অসুবিধা হলো, 1 নম্বর তাপবিদ্যুৎ
শক্তি স্থাপনের প্রাথমিক ব্যয় কম হলেও এর পৌনঃপুনিক ব্যয় অনেক বেশি। 2 নম্বর হচ্ছে তাপবিদ্যুৎ শক্তি পরিবেশ বান্ধব শক্তি নয়, অর্থাৎ এর ফলে পরিবেশ দূষণ হয়। এরপর 4 নম্বর হচ্ছে তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ পরিবেশ মিত্র, এর কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান উপাদান হলো কয়লা। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে বহুল পরিমাণে পরিবেশ দূষণ ঘটে। কয়লা পোড়ানোর ধোঁয়া, ধূলিকণা, নির্গত কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস বাতাসে মিশ্রিত হয়। এছাড়া কয়লার ছাই মিশ্রিত অপরিশোধিত জল দূষণ ঘটায়। এগুলো হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পরিবেশ দূষিত হয়। অপরদিকে জলবিদ্যুৎ কেন্দ্রে মোটর বা টারবাইনের সাহায্যে নদীর জলের প্রবল গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এক্ষেত্রে বাঁধে নদীর জল সঞ্চয় করে রাখা ছাড়া সেভাবে পরিবেশের কোনোরূপ ক্ষয়ক্ষতি হয় না। তাই তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ পরিবেশ মিত্র। ঠিক আছে, অর্থাৎ জলবিদ্যুতের কি হয়, পরিবেশ দূষিত কম হয় অনেক। নেক্সট হচ্ছে ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কম কেন। তো ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অন্তরায় হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে। যেমন হচ্ছে 1 নম্বর কাঁচামালের অপ্রাচুর্যতা। ভারতে একমাত্র ইউরেনিয়াম পাওয়া যায় যদুগোয়ায়। ঠিক আছে, ফলে পারমাণবিক শক্তির প্রয়োজনীয় কাঁচামালের অপ্রাচুর্যতা রয়েছে। 2 নম্বর হচ্ছে বিকল্প শক্তির প্রাধান্য। ভারতীয় প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদার প্রায় 40% মিটে যায় জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ থেকে, ফলে পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা তুলনামূলক কম। 3 নম্বর উন্নত প্রযুক্তিজনিত সমস্যা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও নিরাপদ ব্যবহারের জন্য আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে জলবিদ্যুৎ শক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। তো জলবিদ্যুৎ শক্তির প্রধান দুটি সুবিধা হলো 1 নম্বর পৃথিবীতে জলের ভাণ্ডার অফুরন্ত, আর জলবিদ্যুৎ শক্তি যে কোনো খরস্রোতা নদীতে উৎপন্ন করা যায়। 2 নম্বর জলবিদ্যুৎ শক্তির উৎপাদন ব্যয় অনেক কম এবং এই শক্তি পরিবেশ বান্ধব শক্তি। এরপর জলবিদ্যুৎ শক্তির অসুবিধাগুলো কিনা। জলবিদ্যুৎ শক্তির প্রধান দুটি অসুবিধা হলো 1 নম্বর জলবিদ্যুৎ শক্তির প্রধান অসুবিধা হলো এই শক্তি সঞ্চয় করে রাখা যায় না। 2 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীতে বাঁধ বা জলাধার নির্মাণ করার প্রয়োজন হয়, যার ফলস্বরূপ বিস্তীর্ণ অঞ্চলে বনভূমি ধ্বংস হয় এবং জীববৈচিত্র্য বিনাশ ঘটে। এরপর হচ্ছে পারমাণবিক শক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন। তো পারমাণবিক শক্তির সুবিধা হচ্ছে প্রধান দুটি সুবিধা হলো 1 নম্বর পারমাণবিক শক্তিতে খুব সামান্য পরিমাণ কাঁচামাল ব্যবহার করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায়। 2 নম্বর কাঁচামাল কম লাগে বলে বিভিন্ন উন্নত প্রযুক্তি ও কাঁচামালের যোগান থাকলেই যে কোনো স্থানে পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপন করা যায়। পারমাণবিক শক্তির অসুবিধাগুলো হচ্ছে কিনা। পারমাণবিক শক্তির প্রধান দুটি অসুবিধা হলো 1 নম্বর পারমাণবিক শক্তি উৎপাদনের সময় যে তেজস্ক্রিয় শক্তি নির্গত হয় তা মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগের উৎস। 2 নম্বর এই পারমাণবিক শক্তি থেকে পারমাণবিক বোমা তৈরি করে মানুষ সহ পরিবেশকে ব্যাপক ক্ষতি করতে পারে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। সৌরশক্তির ব্যবহার লেখো। তো এখানে উত্তর লিখবে সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। সৌরশক্তির ব্যবহারগুলো হচ্ছে 1 নম্বর লেন্সের সাহায্যে সূর্যের আলোকে অভিসারী করে আগুন লাগানো যায়। 2 নম্বর হচ্ছে সূর্যের আলোকে ধাতব পাতের সাহায্যে প্রতিফলিত করে সৌরচুল্লিতে রান্না করা যায়। 3 নম্বর সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ তৈরি করা যায়। 4 নম্বর জল গরম করা বা শীতপ্রধান দেশে বাড়ি ঘর গরম রাখার জন্য সৌরশক্তি ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে সৌরশক্তির ব্যবহার। এরপর 5 নম্বর মানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। তো সম্পদ সংরক্ষণ কিনা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদের যথোপযুক্ত ও বিজ্ঞানসম্মত ব্যবহারই হলো সম্পদ সংরক্ষণ। সম্পদ সংরক্ষণের উপায় সমূহগুলো কিনা। 1 নম্বর হচ্ছে পরিবর্তিত দ্রব্যের ব্যবহার। বর্তমানের ব্যবহৃত সম্পদের পরিবর্তে যদি অন্য সম্পদ দিয়ে আমাদের সম্পদের চাহিদা পূরণ করা যায় তাহলে বহুল প্রচলিত সম্পদ নিয়ে আমাদের দুশ্চিন্তা অনেকাংশ কমে যাবে। 2 নম্বর হচ্ছে সম্পদ ব্যবহারে বাহুল্য কমানো। প্রয়োজন মাফিক সম্পদ ব্যবহার করতে হবে। অতিমাত্রায় সম্পদ ব্যবহার না করলে সম্পদ সংরক্ষণ সম্ভব। 3 নম্বর পয়েন্টে আমরা দেখো লিখছি এখানে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবহার। কেবলমাত্র বিশেষ ক্ষেত্রে কোনো সম্পদ ব্যবহার করে ওই সম্পদের সংরক্ষণ করতে হবে। 4 নম্বর অপচয় রোধ। সম্পদ ব্যবহারের সময় অপচয় রোধ প্রয়োজন, আর অপচয় রোধ সম্ভব হলে
তবে সম্পদ সংরক্ষণ করা যাবে। 5 নম্বর হচ্ছে প্রযুক্তির উন্নয়ন। উন্নত প্রযুক্তি প্রয়োগের ফলে স্বল্প কাঁচামালের সাহায্যে অধিক উৎপাদন সম্ভব হয়, এতেও সম্পদ সংরক্ষিত হয়। এরপর পুনরাবর্তন, একই সম্পদের একাধিকবার ব্যবহারের ফলে সম্পদ সংরক্ষণ সম্ভব হয়। আবার প্রথম সম্পদটিকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে নতুন সম্পদ সৃষ্টির মাধ্যমেও সম্পদ সংরক্ষণ সম্ভব। ঠিক আছে। 7 নম্বর হচ্ছে সচেতনতা ও আইন প্রণয়ন। মানুষের সচেতনতা বাড়িয়ে এবং আইন প্রণয়ন করে সম্পদ সংরক্ষণ করা যেতে পারে। পরের প্রশ্ন হচ্ছে সম্পদ সৃষ্টিতে প্রাকৃতিক ও মানবিক বাধাগুলি উল্লেখ করে সম্পদ সৃষ্টিতে প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির ভূমিকা বিশ্লেষণ করো অথবা সম্পদ সৃষ্টির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। আমরা উত্তর লিখছি সম্পদ সৃষ্টিতে প্রাকৃতিক বাধা। মরুভূমি, অনুর্বর মৃত্তিকা, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি সম্পদ সৃষ্টিতে প্রতিবন্ধকতা হয়ে ওঠে। সম্পদ সৃষ্টিতে মানবিক বাধাগুলি কি না? মানুষের অজ্ঞতা, নিরক্ষরতা, কুসংস্কার, বুদ্ধিহীনতা ইত্যাদি মানবিক বিষয়গুলি সম্পদ সৃষ্টির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এরপর আমরা লিখছি সম্পদ সৃষ্টিতে প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির ভূমিকা। তো সম্পদ সৃষ্টিতে প্রকৃতির ভূমিকা কি না? মানুষের হস্তক্ষেপ ব্যতীত পৃথিবীতে সৃষ্ট যে কোনো কিছুই প্রকৃতির অন্তর্গত। বিভিন্ন বস্তু বা পদার্থের অফুরন্ত ভাণ্ডার হলো এই প্রকৃতি। প্রকৃতি হলো সম্পদের ধারক ও বাহক। প্রকৃতিতে 2 ধরনের সম্পদ পাওয়া যায়, একটা হচ্ছে পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদ। এরপর লিখছি সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা। মানুষ হলো সম্পদ সৃষ্টির দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। মানুষ তার কর্মদক্ষতা, চিন্তা বুদ্ধি ও জ্ঞানের সাহায্যে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে সম্পদে পরিণত করে। সম্পদ সৃষ্টিতে মানুষ দ্বৈত ভূমিকা পালন করে, যথা সম্পদের সৃষ্টিকারী এবং সম্পদের ভোগকারী। এরপর হচ্ছে সংস্কৃতি। সম্পদ সৃষ্টির একটি গতিশীল উপাদান হলো সংস্কৃতি। অধ্যাপক হ্যামিল্টনের মতে বিজ্ঞান চেতনা, সাংস্কৃতিক চিন্তাধারা সম্পদ সৃষ্টিতে সহায়তা করে। ঠিক আছে। পরের প্রশ্ন 3 নম্বর দাগে, এখানে বলা হচ্ছে কয়লার ব্যবহার বা গুরুত্ব লেখো। ভারতে কয়লার আঞ্চলিক বন্টন উল্লেখ করেন। আমরা উত্তর লিখছি কয়লার ব্যবহার বা গুরুত্ব। ভারতে কয়লার ব্যবহারগুলি হলো: 1 নম্বর, ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির কাঁচা মাল হিসাবে কয়লা ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে উৎপাদিত মোট কয়লার 5% লৌহ ইস্পাত শিল্পে আকরিক লোহা গলানোর জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে কয়লা গৃহস্থালির জ্বালানির জন্য ব্যবহার করা হয়। 4 নম্বর, কয়লার উপজাত দ্রব্য পিচ ও আলকাতরা যথাক্রমে রাস্তাঘাট নির্মাণ, ঘর নির্মাণে বিভিন্ন উপকরণের প্রলেপ দিতে ব্যবহার হয়। 4 নম্বর হচ্ছে এরপর দেখো আমরা লিখছি কয়লার আঞ্চলিক বন্টন। ভারতে কয়লা উত্তোলক অঞ্চল সমূহকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে গন্ডমানা যুগের কয়লা আর হচ্ছে টারসিয়ারি যুগের কয়লা। তো প্রথমে আমরা গন্ডনা যুগের কয়লা সম্পর্কে লিখছি। তো গন্ডনা যুগের কয়লা সাধারণত প্রায় 28 থেকে 30 কোটি বছর আগে ভূগর্ভে সৃষ্টি হয়েছিল। ভারতের মোট কয়লা সম্পদের 99% এই গন্ডনা যুগের কয়লা। আর এই কয়লার বেশিরভাগই বিটুমিনাস জাতীয় কয়লা। ওকে, এই গন্ডনা যুগের কয়লা সাধারণত দামোদর উপত্যকার ঝরিয়া, বোকারো, করনপুরা, গিরিডি, রানীগঞ্জ, আসানসোল প্রভৃতি জায়গায় পাওয়া যায়। তাছাড়া সোন উপত্যকায় ঝিলিমিলি, বিশ্রামপুর, উমারিয়া প্রভৃতি স্থানে পাওয়া যায়। এছাড়াও মহানদী উপত্যকার তালচের ও সম্বলপুরী এবং গোদাবরী উপত্যকার সিঙ্গারেনি, আঙ্গারগাঁও প্রভৃতি স্থানে পাওয়া যায়। এরপর হচ্ছে টারসিয়ারি যুগের কয়লা প্রায় 6 থেকে 7 কোটি বছর আগে হিমালয় পার্বত্য অঞ্চলে গঠিত হয়েছিল। আর নিম্ন মানের এই কয়লার বেশিরভাগই লিগনাইট জাতীয়। টারসিয়ারি যুগের কয়লা উত্তোলন অঞ্চলগুলি হলো অসমের মাকুম, অরুণাচল প্রদেশের নামফুক, এরপর হচ্ছে নামচিক প্রভৃতি। মেঘালয়ের চেরাপুঞ্জি, মাওলিং, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের কাছে বাগরাকোট এবং তিনঝরিয়া। ঠিক আছে, এগুলোই পাওয়া যায় টারসিয়ারি যুগের কয়লা। পরের প্রশ্ন হচ্ছে ভারতের কয়লা উত্তোলনের সমস্যাগুলি কি কি? এখানে উত্তর লিখবে ভারতের কয়লা উত্তোলনের সমস্যাগুলি হলো: 1 নম্বর, ভারতের কয়লা খুব উন্নত মানের নয়। ভারতে গন্ডনার যুগের মধ্যম শ্রেণীর বিটুমিনাস কয়লা এবং টারসিয়ারি যুগের নিম্ন শ্রেণীর লিগনাইট কয়লা সঞ্চিত রয়েছে। 2 নম্বর, প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থার অভাব রয়েছে। খনি থেকে বাজার বা শিল্পকেন্দ্রে কয়লা পাঠানোর মতো প্রয়োজনীয় রেল ওয়াগন সবসময় পাওয়া যায় না। 3 নম্বর, সাধারণ কয়লা থেকে কোক কয়লা বা উপজাত দ্রব্য তৈরির উপযুক্ত ব্যবস্থাপনা নেই। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির অভাবে খনি থেকে কয়লা উত্তোলন যথেষ্ট কষ্টসাধ্য এবং অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ উত্তোলন সম্ভব হয় না। 4 নম্বর হচ্ছে ভারতের বেশিরভাগ কয়লা অকোকিং, যা ধাতু নিষ্কাশনের জন্য অনুপযোগী। কয়লার ছাই এর পরিমাণ বেশি, প্রায় 20 থেকে 35%।
এরপর হচ্ছে দেখো 5 নম্বর পয়েন্টে আমরা লিখছি কয়লার অসম বন্টন রয়েছে। ভারতের বেশিরভাগ কয়লা সঞ্চিত রয়েছে দেশের উত্তর পূর্বাংশের রাজ্যগুলিতে। দেশের পশ্চিম ও দক্ষিণাংশে কয়লার পরিমাণ কম বা নেই বলে চলে, ফলে দেশে নানা স্থানে অসম শিল্পোন্নতি দেখা যায়। 6 নম্বর হচ্ছে কয়লা দহনের ফলে পরিবেশ দূষণ হচ্ছে, ফলে ভারত সরকার কয়লার পরিবর্তে অপ্রচলিত শক্তি ব্যবহারে বেশি গুরুত্ব প্রদান করেছে। তাই কয়লার চাহিদা হ্রাস পাওয়ায় উত্তোলনও হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ভারতের কয়লা উত্তোলনের যে সমস্যা, এই সমস্যাগুলি কিন্তু লিখলাম। এরপরের প্রশ্ন হচ্ছে খনিজ তেলের ব্যবহার বা গুরুত্বগুলি লেখো। ভারতের খনিজ তেল উত্তোলন অঞ্চলগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর লিখবে খনিজ তেলের ব্যবহার বা গুরুত্ব। ভারতের খনিজ তেল বহুবিধ কাজে ব্যবহার করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে এরোপ্লেন, মোটর গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল, রেল ইঞ্জিন, জাহাজ প্রভৃতিতে খনিজ তেলের ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে মেশিন চালানোর জ্বালানি হিসাবে পেট্রোল বা গ্যাসোলিন এবং ডিজেল ব্যবহার করা হয়। 3 নম্বর ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে খনিজ তেলের উপজাত দ্রব্য ফার্নেস ওয়েল, হাই স্পিড ডিজেল ওয়েল প্রভৃতি ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান প্রভৃতি চালানোর জন্য খনিজ তেল অপরিহার্য। ওকে, খনিজ তেলের উৎপাদক অঞ্চল সম্পর্কে আমরা লিখছি দেখো। ভারতের খনিজ তেল উৎপাদক অঞ্চলগুলিকে 4টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়, যথা 1 নম্বর হচ্ছে উত্তর পূর্ব ভারতের তৈলখনি, পশ্চিম ভারতে তৈলখনি, আরব সাগরের দরিয়া অঞ্চলের তৈলখনি, আর হচ্ছে দক্ষিণ ভারতের তৈলখনি। ঠিক আছে, এবারে এগুলোকে আমরা পয়েন্ট ওয়াইজ লিখছি। প্রথম হচ্ছে উত্তর ভারতের তৈলখনি অঞ্চল। উত্তর পূর্ব ভারতের অসমের ডিগবয়, নাহারকাটিয়া, মোরানটিয়ক ওকে প্রভৃতি অঞ্চলে, আর অরুণাচল প্রদেশের খারসাং ও নিঙ্গারু অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়। এরপর হচ্ছে পশ্চিম ভারতের তৈলখনি অঞ্চল। ঠিক আছে, খনিজ তেল উৎপাদনে পশ্চিম ভারতের গুজরাট রাজ্যটি দ্বিতীয় স্থান অধিকার করেছে। গুজরাটের ভারুচ জেলার আঙ্গুলেশ্বর, দাহিজ, কোসাম্বা, সুরাট জেলার ওলপদ ওকে মাহেসানা, ডিলার, কালোল, কারি আর আহমেদাবাদ জেলার ধোলকা এবং সানন্দা প্রভৃতি জায়গায় পাওয়া যায়। নেক্সট হচ্ছে আরব সাগরের দরিয়া অঞ্চলের তৈলখনি অঞ্চল। আরব সাগরের দরিয়া অঞ্চলে তৈল খনিটি মুম্বাইয়ের 173 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, আরব সাগরের মহিষ সোপানে প্রায় 2000 কিলোমিটার অঞ্চলে বিস্তৃত। বোম্বে হাই হলো ভারতের অন্যতম সমুদ্র গর্ভের তৈলখনি, যা ভারতের প্রায় 50% খনিজ তেল উৎপাদন করে প্রথম স্থান লাভ করেছেন। এরপর হচ্ছে দক্ষিণ ভারতের তৈলখনি অঞ্চল। দক্ষিণ ভারতের কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজোল, লিনগালা, তামিলনাড়ু রাজ্যের ভুবনগিরি, আরিয়াক্কা মঙ্গল প্রভৃতি জায়গায় খনিজ তেল উৎপাদন করা হয়। ঠিক আছে, এইভাবে দেখো আমরা পয়েন্ট ওয়াইজ এই উত্তরটিকে লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোল বা জিওগ্রাফি বিষয়ের সপ্তম যে অধ্যায় রয়েছে ভারতের সম্পদ, এই অধ্যায় থেকে আমরা সমস্ত রকমের প্রশ্ন এমসিকিউ, এসিকিউ, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর সমস্ত রকমের প্রশ্ন কিন্তু উত্তর সহ আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করে বারবার করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হয় এই অধ্যায় থেকে। ঠিক আছে, আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, তাহলে অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।